সেটি হচ্ছে ভয়ের সংস্কৃতির পাশাপাশি এক ধরনের চাটুকারিতার সংস্কৃতিও বাংলাদেশের গণমাধ্যমে প্রবলভাবে বিদ্যমান। সেটি আপনারা লক্ষ্য করবেন যে যখন আমরা খুব ক্ষমতাবানদের সামনে যাই, আমরা যারা নিজেদেরকে সিনিয়র সাংবাদিক দাবি করি, যারা নিজেদেরকে সম্পাদক দাবি করি, অথবা যারা বড় বড় কর্মকর্তা দাবি করি, তাদের চাটুকারিতা, তাদের ভাষা দেখলে আপনি বুঝবেন যে গণমাধ্যম কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। তো যেই গণমাধ্যম এরকম চাটুকারিতাকে প্রমোট করে, উৎসাহিত করে, তার পক্ষে স্বাধীনভাবে কাজ করা কিভাবে সম্ভব? এটিও একটা চিন্তার বিষয় বলে আমার কাছে মনে হয়। এই ভয়ের সংস্কৃতি, চাটুকারিতার সংস্কৃতি, এইসব ঢাল তলোয়ারের সংস্কৃতি, এগুলি আমাদের গণমাধ্যমকে মূল জায়গা থেকে অনেকখানি সরিয়ে নিচ্ছে, এবং যা দুর্নীতি বিষয়ে কথা বলতে এসেছি, তো দুর্নীতিকে যেভাবে আমাদেরকে ফোকাস করা দরকার, সেই ফোকাসগুলি আমরা সঠিকভাবে করতে পারছি বলে মনে হয় না। জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। জিরো মানে আমি জানি শূন্য, বাংলা জিরো বাংলা অর্থ হচ্ছে শূন্য, মানে যেখানে 100টা অপরাধ ঘটবে, একটা অপরাধকেও আমি ছাড় দিব না, তাই তো? জিরো টলারেন্স মানে হচ্ছে কোনো ছাড় দেওয়া হবে না। আমি তো বাংলাদেশের কোনো ক্ষেত্রে আজকে পর্যন্ত দেখি নাই যেখানে জিরো টলারেন্স বলে কিছু আছে। হ্যাঁ আছে, 100টা অপরাধ ঘটেছে, আমি হয়তো 10টা ছাড় দিলাম বা 90টাই ছাড় দিলাম, তার মানে তো জিরো টলারেন্স হলো না। আপনি যদি একটাও ছাড় দেন, তার মানে হচ্ছে জিরো টলারেন্স নেই। জিরো টলারেন্স সেদিনই বাংলাদেশে হবে যেদিন সকল অপরাধের বিচার হবে, সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করা হবে। এই দুর্নীতিবাজ আমার দলের, এই দুর্নীতিবাজ অমুক দলের, এই দুর্নীতিবাজ অমুক পক্ষের, এই দুর্নীতিবাজ তমুক পক্ষের, এইসব বিবেচনা যখন থাকবে না, তখনই আমরা বলতে পারবো যে দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাচ্ছে। এখন পর্যন্ত সেই রকম জিরো টলারেন্স, দুর্নীতি হোক, সন্ত্রাস হোক, কোনো ক্ষেত্রেই আমরা দেখছি না, আমি অন্তত দেখছি না। আমার কাছে মনে হয় যে সবকিছুর ভিতরেই এক ধরনের পক্ষপাত রয়েছে, এবং এক ধরনের আমার তোমার ব্যাপার আছে। আমার হলে ভালো, তোমার হলে ভালো না, এবং আমি তুমি আবার ক্ষমতার সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। আজকের আমি আর গতকালকের আমি এক না। সো এই সকল বিষয়গুলো বিবেচনায় রেখে আমাদেরকে দুর্নীতি নিয়ে কাজ করতে হবে। আমি আসলে জানি না আমি এতক্ষণ ধরে কি বলেছি। আমার কথা মনোযোগ দিয়ে শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। প্রচুর ছিলাম আইনজীবী হিসাবে, ছোটখাটো ব্যবসা করে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি কোথায় কোথায় লার্জ স্কেল দুর্নীতি হতে পারে। একটা হচ্ছে যখনই কোনো ব্যবসায়ী লার্জ স্কেল লোন নেয় এবং লোনটা নিয়ে সে তার নিজের ব্যবসায় ইনভেস্ট করে না, সরিয়ে ফেলে, ওখান থেকে একটা বড় দুর্নীতি শুরু হয়। এবং সরিয়ে ফেলার পরে সে টাকাটা বাংলাদেশে রাখবে না, সে যে কোনো মূল্যে টাকাটা বিদেশে পাঠিয়ে দেবে। এবং কিছুদিন পরে যখন সে ব্যাংকের ইনস্টলমেন্ট দিবে না, তখনই তো ব্যাংকের উচিত দুদককে জানিয়ে দেয়া যে আমি একটা ব্যাড লোন দিয়ে ফেলেছি, আমার সন্দেহ হচ্ছে আমার ক্লায়েন্ট এই লোনটা টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। অথবা দুদকেরই স্বপরিণত হয়ে রুল করা উচিত 3-4টা কিস্তি ডিফল্ট হলে সাথে সাথে তার কাছে নাম চলে যায়। সেটা দুদক আমার ধারণা কতটা করে আমি জানি না, ব্যাংক কতটা করে আমি জানি না। আর সরকার কি করে? সরকার বলছে যে 1% টাকা দিয়ে এটাকে রিশিডিউল করা যাবে। অর্থাৎ আপনি 1000 কোটি টাকা দেশের টাকা নিয়েছেন, নিয়ে আপনি ইনভেস্ট করেননি, জমি কিনেননি, বিল্ডিং করেননি, ইকুইপমেন্ট কিনেননি, লোক নিয়োগ দেননি, কিচ্ছু করেননি। জমি ডোবার নিচে একটা জমি দেখিয়ে, বন জঙ্গল দেখিয়ে আপনি মর্টগেজ দিয়ে লোন নিয়েছেন, নিয়ে আপনি টাকা কোথায় গেছে কেউ জানে না। ব্যাংক বিপদে পড়ে গেছে যে এই লোককে আমি টাকা উদ্ধার করবো কিভাবে। যখন কম লোন দেওয়া হয় তখন সেটা ব্যাংকের হেডেক, আর তখন সেটা ক্লায়েন্টের হেডেক। আর যখন বেশি লোন দেওয়া হয় তখন সেটা ব্যাংকের হেডেক। রিকভারি কিভাবে করবো, আইনজীবীদের কাছে আসে যে কোনো রকম উদ্ধার করে দেন। সরকার বলে দিচ্ছে 1% টাকা দিলেই আপনার সেটা রিইনস্টলমেন্ট করে দেওয়া যাবে। 1000 কোটি টাকা আপনি মেরে দিয়েছেন, আপনি 10 কোটি টাকা দিলে আপনার বিরুদ্ধে মামলা টামলা হবে না কোনো রকম। কিন্তু দুর্নীতিটা তো রয়ে গেল, সেখানে দুদকের একটা রোল প্লে করা অবশ্যই উচিত। এখন এই যে টাকাটা সে রিকভার করলো, আয় করলো, অবৈধভাবে পাঠালো কিভাবে? হুন্ডির মাধ্যমে। হুন্ডির মাধ্যমে কিভাবে পাঠাচ্ছে? হুন্ডির মাধ্যমে আসতেছে, হুন্ডির মাধ্যমে যাচ্ছে, এবং সেটা কি করছে? বাড়ি কিনছে ওখানে অবসর। এই যে বিদেশে কাদের কাদের অবৈধ বাড়ি আছে, কোন ব্যবসায়ী, কোন রাজনীতিবিদের, কোন আমলা, এটার একটা মোটামুটি লিস্ট করা কি খুব কঠিন কাজ। আমরা নিজেরাই তো যখন বিদেশে যাই আমাদেরকে দেখাই যে এই বাড়িগুলো অমুক 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 অমুকের, অমুক সচিবের, অমুক এমপির, অমুক মন্ত্রীর, অমুক ব্যবসায়ী, এই ম্যানশনটা অমুক ব্যবসায়ী। দুদকের কাছে এই লিস্ট আছে কিনা আমি জানি না, থাকলে প্রকাশ করে না কেন? প্রকাশ করতে কি বাধা? দুদক তো স্বাধীন কমিশন। দুদকের প্রিয়াম্বলে ক্যাটাগরিক্যালি বলা আছে দুদক একটা স্বাধীন কমিশন। একটা কমিশন তখনই করা হয় যখন সরকার তার গতানুগতিক কাঠামোতে এই বিষয়ে সুশাসন দিতে পারছে না। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এনাফ না দুর্নীতি কমিশন দমনের জন্য, এজন্যই কমিশন করা হয়েছে, স্বাধীন কমিশন। এটা সরকারের কোনো এক্সটেনশন না, সরাসরি সরকারের কাছে, তাদের মন্ত্রণালয়ের কাছে সরাসরি কোনো দায়বদ্ধতা নাই। থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালটা তো ডিফারেন্ট। আর কি হয়, ব্যবসায়ীরা ওভার ইনভয়েসিং করে, আন্ডার ইনভয়েসিং করে। তো বিপুল টাকা তারা যখন বিদেশে মানে পাঠাচ্ছে এলসিতে, সেখানে তারা ওভার ইনভয়েসিং দেখাচ্ছে, আবার আন্ডার ইনভয়েসিং দেখাচ্ছে, এবং এটা ব্যাংক দিচ্ছে 1,70,000 টাকার বেশি আপনি মাইগ্রেশন নিতে পারবেন না। কিন্তু আমাদের চোখের সামনে 5 লাখ 10 লাখ টাকা ছাড়া কেউ বিদেশ যেতে পারছে না। সেখানে একটা বিপুল অঙ্কের টাকা, প্রতি বছর 10 লক্ষ লোক বিদেশে যাচ্ছে। 10 লক্ষ ইন্টু 5 লক্ষ যোগ করেন, কত টাকা সেখানে ব্ল্যাক মানি হয়ে গেল। ওই টাকা তো কেউ ট্যাক্স দিবে না, ওটাকে অবৈধভাবে জনগণের নেওয়া হচ্ছে এবং অবৈধভাবে বিদেশে পাঠানো হচ্ছে। আর টেন্ডার যখন হয়, সেটা তো আমরা জানি, কমন ফর্মেটে। আরেকটা দুর্নীতির খাত, মানে যেটা আমরা অনুভব করছি, এদেশের মানুষের এক সময় লোন ছিল 1 লক্ষ টাকা পার ক্যাপিটা 3 বছর আগে। এখন লোন হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা পার ক্যাপিটা। প্রতিটি মানুষের 1.5 লক্ষ টাকা লোন নিয়ে সে জন্ম নিচ্ছে। এই 3 বছরে 50,000 কোটি টাকা যে 50,000 টাকা যে পার ক্যাপিটা আনা হয়েছে, ইন্টু 16 কোটি, তাহলে এই টাকাটা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হয়েছে। সেটা আসলে সঠিকভাবে সঠিক ব্যবহার হয়েছে কিনা, সেখানেও তো আমরা দেখছি 500 কোটি থেকে 700 কোটি, 700 কোটি থেকে 1000 কোটি, 1000 কোটি থেকে 2000 কোটি। কই জাপান যখন কোনো কাজ করে, জাপান তো কখনো ইনফ্লুয়েন্স বলে না যে আমার দুদক যদি স্বাধীন হয়ে থাকে, তাহলে একটা সিম্পল জিনিস, স্বাধীন তো একটা তাত্ত্বিক বিষয়, মানে সংখ্যা দিয়েই স্বাধীনতা বোঝা যায়। গত 18 বছরে বা 15 বছরে সরকারি দলের কতজনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, আর সরকারি দলের কতজন চার্জশিট থেকে দায়মুক্ত হয়েছে, আর বিরোধী দল বা অপোজিশন বা সরকারের বাইরে যারা আছে তাদের কতজন চার্জশিট ভুক্ত হয়েছে বা মামলাভুক্ত হয়েছে। শুধু এই সংখ্যাটা দিলেই বোঝা যাবে দুদক আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি তো মনে করি সবসময়ই দুর্নীতির সুযোগটা সরকারের কাছেই আসে, দুর্নীতির সুযোগটা সরকারি পৃষ্ঠপোষকতাই আসে, এবং আপনার ধরতে গেলে সরকারি লোকজনকেই ধরতে হবে। সরকারি রাজনীতিবিদ, সরকারি কর্মচারী বা অন্যরা যে করবে না তা না, কিন্তু মুখ্য কনসেন্ট্রেশনটা সরকারের উপরই থাকা উচিত। সরকার সৎ হলে আমরা সৎ হবে, সরকার সৎ হলে এমপি সৎ হবে, সরকার সৎ হলে অবশ্যই দেশে সৎ হবে। দেশে যদি কোনো অসৎ বা দুর্নীতি থাকে, এটার দায়িত্ব সরকারের। কাদামাটির মতো সবাই, সরকার যে কাদামাটিতে দেশকে রাখবে, দেশের বাকি সবাই সেই কাদামাটিতেই চলে যাবে।